বলছে যে ম্যাডাম শেষ হ্যাঁ, কি শেষ? এই তো সবে, হ্যাঁ, শুরু করি আমি বলছি। শেষে বলছি ম্যাডাম, আপনি ক্লাসটা করি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলছে যে ভাবার্থ দুটো, মানে সারাংশ বা ভাবার্থ, ঠিক আছে, বিষয়বস্তুটা কিছুটা একই। সারাংশর বিষয়টা খানিকটা খুব হালকা থাকে, মানে বোঝা যায়। আর ভাবার্থর বিষয়টা হচ্ছে খানিকটা রিফ্লেক্সিভ, মানে যার ভেতরে একটা অর্থ থাকে যেটাকে খুঁজে বের করতে হয়। কিন্তু আজকাল সারাংশ বললেও এই ধরনের প্যাটার্নটাই পরীক্ষায় বেশি আসে, যেটা হচ্ছে যে ইনার মিনিংটাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ অন্তর্নিহিত অর্থটাকে। আর সারাংশ মানে যেখানে ইনার মিনিং নেই, ওপর থেকেই অর্থটা পরিষ্কার, এবং সেটার জিসটা করে লিখতে হবে, ঠিক আছে। বলছে যে কোন জাতি কেবল বিদেশি ভাষার চর্চায় কখনো বড় হতে পারে না। ইউরোপ যখন লাতিন ছাড়িয়া দেশি ভাষা ধরিয়াছিল, দেখো এটা আছে হচ্ছে সাধু ভাষায়, সুতরাং আমাকে উত্তর করতে হবে চলিত ভাষায়। তখন হইতে ইউরোপের অন্ধকার যুগের অবসান হইয়া আধুনিক উজ্জ্বল যুগের আরম্ভ হইয়াছে। যেদিন ইংল্যান্ডে নরমান ফ্রেঞ্চ ত্যাগ করিয়া তাহার এক সময়ের ঘৃণিত স্যাক্সন ভাষাকে বরণ করিয়া লইল, মানে তার নিজস্ব ভাষা বলে কিছু নেই, অন্য কোনো ভাষাকে, মানে ইউরোপীয়রাও কিন্তু অন্য কোনো ভাষাকে তাদের বরণ করে নিয়েছিল, ঠিক আছে, মানে তাদের ভাষাটা অন্য কোনো ভাষা থেকে গৃহীত হয়েছিল, মানে ইংরাজি ভাষা। সেদিন ইংল্যান্ডের জাতীয় জীবনের তথা উন্নতির সূত্রপাত হইল। এই কারণে ইংরাজির কিন্তু দুটো ভার্সন, একটা ইউএস ইংলিশ, একটা ইউকে থেকে ইংলিশ, ঠিক আছে। আচ্ছা, সেদিন ইংল্যান্ডের জাতীয় জীবনের তথা উন্নতির সূত্রপাত হইল, যখন হইতে জার্মানি ফরাসি ভাষার মোহপাশ কাটাইয়া তাহার মাতৃভাষাকে পূজার স্থান দিল, তখন হইতে জার্মানির জাতীয় জীবনের উন্নতি হইল। সাহিত্যের দুই একটি শাখা বিদেশি মাটিতে বাঁচিতে পারে, কিন্তু সমগ্র সাহিত্য বিদেশি আবহাওয়ায় বাঁচিতে পারে না। অর্থাৎ নিজের যেটা ভাষা সেটা সবসময় নিজের, মানে সেটা হচ্ছে যে আমি যদি কোনো ভাষা থেকে ধার করি কোনো কিছু, তাহলে সেটা হয়তো সাময়িক কিছু দিনের জন্য থাকতে পারে, কিন্তু সারা জীবনের জন্য কখনোই থাকতে পারবে না। কিন্তু সমগ্র সাহিত্য বিদেশি আবহাওয়ায় বাঁচিতে পারে না। সাহিত্য সাধনা যদি সম্পূর্ণ করিতে চাও, তবে তোমাকে মাতৃভাষার মধ্যে দিয়েই সাহিত্য রচনা করতে হবে। অর্থাৎ পুরো প্যাসেজটা পড়ে আমরা যেটুকু বুঝতে পেরেছি, এখানে কাকে, এই প্যাসেজে কাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে? মাতৃভাষাকে। একদম। তাহলে আমার টাইটেল হবে অলওয়েজ মাতৃভাষা কেন্দ্রিক। মাতৃভাষার চর্চা, আচ্ছা, হতে পারে নাম্বার ওয়ান। নাম্বার টু, আর কি হতে পারে? মাতৃভাষার গুরুত্ব দিয়েছিলাম। হবে, মাতৃভাষার গুরুত্ব। ঠিক আছে। ম্যাডাম আমি দিয়েছিলাম মাতৃভাষা সাহিত্য চর্চা। মাতৃভাষায় সাহিত্য চর্চা, ঠিক আছে, হবে। একটা মাতৃভাষায় অন্তস্থ অযোগ করে দেবে। হ্যাঁ, ম্যাম, ওটাই করছি ম্যাডাম। হ্যাঁ, আমি দিয়েছি জাগরণের কারণ মাতৃভাষা। কেন এত কঠিন কেন? জাগরণের কারণে কেন? না, জাগরণের ভাষা এই মানে মাতৃভাষা। মাতৃভাষার ব্যবহারের কথাই এসেছে, মাতৃভাষাটা থাকুক, কিন্তু জাগরণ ফাগরণ দেওয়ার দরকার নেই, কোনো ইনার মিনিং নেই এতে। মাতৃভাষার ব্যবহার করে দাও, বা সাহিত্যে মাতৃভাষার ব্যবহার করো, বা মাতৃভাষার গুরুত্ব করো, মাতৃভাষার চর্চা করতে পারো, ঠিক আছে, এগুলো থাকাটাই। ম্যাডাম, হ্যাঁ, ম্যাডাম, বলো বলো। ইউরোপের অন্ধকার যুগের অবসান হইয়া আধুনিক যুগের উজ্জ্বল আরম্ভ হইয়াছিল। যেদিন ইংল্যান্ডের নরমাল ফ্রেঞ্চ ত্যাগ করিয়া তাহারা এক সময় ঘৃণিত স্যাক্সন ভাষাকে বরণ করিয়া লইল, সেদিন ইংল্যান্ডের জাতীয় জীবনে তথা উন্নতির সূত্রপাত হইল। মানে এইভাবেই লিখেছে, মানে তো মানে জাগরিত হয়েছিল সেই দেশগুলোতে। দেখো, এই জন্যই আমি জাগরণটা জাগরণটা দিয়েছিলাম। অনেক কিছু হয়, ঠিক আছে, জাগরণ শব্দটা পার্টিকুলার ভুল। এখানে যে জাগরণের কথা বলা হয়েছে সেটা বুঝতে পারলাম যে এক কথা এখানে বলতে চেয়েছে যে এখানে দুটো হচ্ছে মেন ওয়ার্ড, ঠিক আছে।
একটা হলো মাতৃভাষা, আর একটা হচ্ছে ভাষা মানে সাহিত্য। এখানে ভাষা করার দরকার নেই, সাহিত্য। একটা হলো মাতৃভাষা আর একটা হচ্ছে সাহিত্য, এই দুটো হচ্ছে কি পয়েন্টস। ঠিক আছে, আমরা শিরোনামটা পেলাম। তাহলে ফার্স্টই আমরা একটাই বলবো যে এখানে বলেই দিয়েছে প্রথম বাক্যটাতে যে কোনো জাতি কেবল বিদেশি ভাষার চর্চায় কখনো বড় হতে পারে না। তাহলে এখানে করবে যে বিদেশি ভাষা নয়, মাতৃভাষার চর্চাতেই একটা জাতির উন্নতি সম্ভব। তাহলে প্রথম বাক্যটা হবে বিদেশি ভাষা নয়, কমা মাতৃভাষার চর্চাতেই কোনো জাতির উন্নতি সম্ভব। প্রথম বাক্য হলো, আমার হাতের লেখা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না? না, বোঝা যাচ্ছে। না ম্যাডাম। ক্লাসটা শেষ হওয়া অবধি আজকে ওয়েট করবে। হ্যাঁ, ইংরাজি স্যার কল করেছিলেন, তো আমি বলবো যে কি বলেছেন স্যার সেটা পরে বলছি। বিদেশি ভাষা নয়, মাতৃভাষার চর্চাতেই কোনো জাতির উন্নতি সম্ভব, এক নাম্বার ওয়ান। নাম্বার টু কি বলছে, এটা তো হয়ে গেল। পরের বাক্যটাতে আমরা পেয়ে যাচ্ছি, ইউরোপ যখন লাতিন ছাড়িয়া দেশি ভাষা ধরিয়াছিল, এগুলো হলো উদাহরণ, একদম দিতে হবে না, দাগ মেরে দেবে, এখানে কিচ্ছু না। তখন হইতে ইউরোপের অন্ধকার যুগের অবসান হইয়া আধুনিক উজ্জ্বল যুগের আরম্ভ হইয়াছে। এটা বাদ। আবার ইংল্যান্ডে যেমন নরমান ফ্রেঞ্চ ত্যাগ করিয়া, এসব দেওয়ারই দরকার নেই, এগুলো সব উদাহরণ। স্যাক্সন ভাষাকে বরণ করিয়া লইল, সেদিন ইংল্যান্ডের জাতীয় জীবনের তথা উন্নতির সূত্রপাত হলো। তার মানে এখানে আমরা বলেই দিয়েছি যে বিদেশি ভাষা নয়, মাতৃভাষার চর্চাতেই কোনো জাতির উন্নতি সম্ভব। মাতৃভাষার অনুশীলনেই কিন্তু পাশ্চাত্য দেশগুলোর উন্নয়ন ঘটেছিল, মাতৃভাষার চর্চাতেই পাশ্চাত্য দেশগুলির উন্নয়ন ঘটেছিল হলো। তারপর যখন হইতে জার্মানি ফরাসি ভাষার, এসব একদম দরকার নেই, ঠিক আছে। জার্মানি জাতীয় জীবনের উন্নতি হইল, সাহিত্যের দু একটি শাখা বিদেশি মাটিতে বাঁচিতে পারে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে যে বিদেশি ভাষার চর্চা করে সাহিত্যের কোন কোন শাখায় উন্নতি করা গেলেও সমগ্রভাবে উন্নতি করা সম্ভব নয়, ঠিক আছে। তো সাহিত্যের দু একটি শাখায় উন্নতি সম্ভব হলেও সমগ্রভাবে উন্নতি সম্ভব নয়। বিদেশি ভাষার চর্চা করে, বা এটাও লিখতে পারো, ছোট করে দিতে পারো, বিদেশি ভাষার চর্চা করে চর্চার দ্বারা করতে পারো সাহিত্যের, অত দরকার নেই বড় করার, একদম আমি বলেছি যখনই ভাবার্থ করব যতটা সম্ভব জটিল বাক্য করব না, সব সরল বাক্যে লিখবো। বিদেশি ভাষার চর্চার দ্বারা সাহিত্যের সমগ্র শাখায় উন্নতি সম্ভব নয়। তাই মাতৃভাষাকেই
ব্যবহারের ভাষা ব্যবহারের মাধ্যম হিসাবে গড়ে তুলতে হবে, বা মাতৃভাষাকে ব্যবহার করতে হবে। মাতৃভাষাকেই ব্যবহার করতে হবে এটা লিখলেও ভুল নয়, ঠিক আছে? তাই মাতৃভাষাকেই ভাষা ব্যবহারের মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে, বা মাতৃভাষাকেই ব্যবহার করতে হবে, ঠিক আছে? কোনো ভুল নয় এটা হলে। এই এটা হলো প্রথমটা। আমাদের অ্যান্সার গুলো কি শুনবেন নাকি পাঠাবো গ্রুপে? না বলো, বলে দাও, একেবারে শুনি। আচ্ছা, আমি লিখেছি পরেরটা বলো। পরেরটা বলেছে যে পরেরটা ম্যাডাম শোনো। পরেরটা তো করা হয়নি ম্যাডাম। হ্যাঁ পরেরটা বলছি, ও করা হয়নি আচ্ছা বলছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি বলছিলেন 10 মিনিট টাইম দিচ্ছে, আগেরটা করে নাও। আচ্ছা আমি ঠিক ভাবলাম আছে, পরের তোমরা কি এবার পরের করে নেবে বলছো নাকি আমি ইনস্ট্যান্ট বলে দেবো? বলো। ম্যাম আমার করা একটু হয়ে গেছে একটু সেকেন্ড ডেটটা। ম্যাডাম একটু করে নিই তাহলে, 10টা মিনিট একটু সেকেন্ডেরটা টাইম দিন। হয়েছে। হয়েছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 5টা করে। মিনিট নাও, করো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ ম্যাম, 5-6 মিনিট করে দিন। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যেই করবে। ওটা সহজই আছে, এখানে বিজ্ঞান আর সাহিত্যের মধ্যে একটা তফাৎ, এটা নিয়েই বলেছে তো। যারা যারা করেছো, হ্যাঁ ম্যাম। হুম, তোমরা করো, যারা যারা করেছো আমাকে একটু বলো তো দেখি কি লিখেছো। ম্যাম আমি লিখেছি যে বৈজ্ঞানিক ও তোমরা তো সাহিত্যিকের মতাদর্শ, মানে এটা হেডিং দিয়েছি। না, হ্যাঁ, দেবলীনা বলছে। দেবলীনা তো পরে বলছে, আগে তো মনে হয় উষ্ণতা বলছিল, তাই না? ও আচ্ছা ঠিক বলুক, আছে। আমি বলি তারপরে। বলুক বলুক। হ্যাঁ, বলো এবার বলো। হ্যাঁ ম্যাম, আমি টাইটেল দিয়েছি বৈজ্ঞানিক ও সাহিত্যিকের মতাদর্শ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওখানে এবার একটা ম্যাম। কাজ করো, মতাদর্শের পার্থক্য করো। ও ঠিক আছে। ব্যাস এবার। হ্যাঁ ম্যাম, এবার লিখেছি যে বৈজ্ঞানিক সত্যের অনুসন্ধান করেন, সাহিত্যিক ভাষার নান্দনিক দিকে প্রকাশ ঘটায়। তারপর ম্যাম লিখেছি বৈজ্ঞানিক কোনো ঘটনার বাস্তবিক কারণ ও তার প্রয়োজনীয়তা ও প্রভাব উল্লেখ করে। লেখক ভাষার সৌন্দর্য ও মাধুর্যতা তুলে ধরে, যাতে সাধারণ মানুষ দুঃখ ভুলে আনন্দিত হয়। হ্যাঁ পুরোটাই ঠিক আছে, ওই মধ্যিখানে একটা লাইন আছে, ওই অতটা এই বর্ণনাটা দেবেন, ওই বাস্তবিক যে জায়গাটা পড়লে ওই বাক্যটা একবার বলো জাস্ট। হ্যাঁ ম্যাম, যে বৈজ্ঞানিক কোনো ঘটনার বাস্তবিক কারণ ও তার প্রয়োজনীয়তা ও এই প্রভাব এই উল্লেখ এই যে করে। বাস্তবিক কারণ ও তার প্রয়োজনীয়তা এত বড় করার দরকার নেই, তার বাস্তবসম্মত জ্ঞান এটাই বললেই হবে, ঠিক আছে? বুঝিয়ে দেন এইটা, ও ঠিক আছে। বা যুক্তির আকারে বুঝিয়ে দেন বৈজ্ঞানিক পুরো বিষয়টা একটা একদম সেন্টেন্সে কমপ্লিট, ঠিক আছে? ঠিক আছে। আমি বলবো। হ্যাঁ এবার বল। আমি হেডিংটা দিয়েছি বৈজ্ঞানিক ও সাহিত্যিকের ভিন্ন দৃষ্টিভঙ্গি। আচ্ছা তারপর লিখেছি সাধারণ মানুষের সাধারণ জিনিসেই অসাধারণ কিছু খুঁজে বের করে বিজ্ঞানী ও সাহিত্যিক উভয়ই। বিজ্ঞানীরা জীবনযাত্রার উপযোগী সত্য খুঁজে বের করেন, আর সাহিত্যিকরা খোঁজেন সৌন্দর্যের মধ্যে সুখের সন্ধান। একজন সত্য ও অন্যজন সুন্দরের সন্ধান খোঁজেন। একজন সত্য, অন্যজন সুন্দরের সন্ধান। মধ্যে সুখের সন্ধান খোঁজেন। আচ্ছা আচ্ছা, সন্ধান, সন্ধান ব্যাপারটা খোঁজাটা সবসময় যায় না, তো এটা আচ্ছা হবে আচ্ছা, হ্যাঁ সন্ধান করা আর কি, ঠিক আছে? ঠিক আছে। এটা ম্যাডাম 1 মিনিট বলছি বলছি, সবারটা শুনবো। প্রথম বাক্যটা আরেকবার বলো, কি বলছিলে বলো একবার, প্রথম বাক্যটা কি? প্রথম বাক্যটা লিখেছিলাম সাধারণ মানুষের সাধারণ আহ, জিনিসের মধ্যেই অসাধারণ কিছু হ্যাঁ খুঁজে এই বের করেন বৈজ্ঞানিক ও না সাহিত্যিকরা। না না, এটা করবে না। প্রথমত আচ্ছা। সাধারণ মানুষের মধ্যেই সাধারণ, দুবার সাধারণ শব্দটা ও ব্যবহার হ্যাঁ হ্যাঁ করবে হ্যাঁ। না। আর কোনো জটিল ভাবে বা কোনো প্রবাদ দিয়ে কখনো, বা এই ধরনের বাক্য দিয়ে কোনো মেটাফার মানে তুলনা জাতীয় কোনো কিছু দিয়ে আচ্ছা ভাবার্থ লিখবে, ঠিক আছে? ফার্স্টের প্রথম বাক্যটা ঠিক করবে, মোটামুটি বাদ বাকিটা ঠিক আছে।
একদম ঠিক আছে। স্ট্রেট একটা সরল বাক্য, দুজনের মধ্যে মতাদর্শগত তফাৎ দেখা যায়, এইভাবে শুরু করো, ঠিক আছে? আচ্ছা, বা দৃষ্টিভঙ্গিতে পার্থক্য আছে, এটা দিয়ে শুরু করো। ঠিক আচ্ছা আছে, তাহলে এটা লেখা যাবে কি, বৈজ্ঞানিক ও সাহিত্যিকের দৃষ্টিভঙ্গির ভিন্ন পার্থক্য দেখা যায়, আচ্ছা যেমন হবে এটা ঠিক বলো। আছে। হুম। হ্যাঁ, এবার কে বলছিলে বল। বলছি ম্যাডাম, এখানে একটা যে আচ্ছা, তাহলে 2 নম্বরটা হবে, ফার্স্ট অফ অল প্রথম বাক্যটা হবে যে আহ, বৈজ্ঞানিক এবং সাহিত্যিকের দৃষ্টিভঙ্গিতে। দৃষ্টিভঙ্গিতে পার্থক্য হলেও হবে, তফাৎ থাকলেও হবে, যে কোনো শব্দ, অমিল যেটা প্যাসেজে আছে সেটা দেবে না, অমিল তফাৎ এগুলো সব কটা হবে। দৃষ্টিভঙ্গিতে পার্থক্য, অমিল, তফাৎ থাকলেও একটি সাদৃশ্য, দাঁড়াও, একটি সাদৃশ্য ছিল, হলো। আচ্ছা, সকল মানুষের মধ্যে দ্বিতীয় বাক্য যেটা, বা সকল, ঠিক আছে, সকলে মানুষের মধ্যে লেখো, বা মানুষের মধ্যে, দুটোই হবে, সকলটা না লিখলেও হবে, হয় সকলের মধ্যে, আদারওয়াইজ মানুষের মধ্যে। মানুষের মধ্যে যেহেতু ওই ইতর, সাধারণ, সকলে ওই জায়গাগুলো আছে, তাই জন্য মানুষের মধ্যে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক এবং সাহিত্যিকের দৃষ্টি আলাদা। দ্বিতীয় বাক্যটা, 3 নম্বর বাক্যটা দৃষ্টি আলাদা করো। দৃষ্টি আলাদা করেছো, এইবার 3 নম্বর বাক্যটাতে করো, বৈজ্ঞানিক হলো বৈজ্ঞানিক সত্যকে আবিষ্কার করেছেন। প্যাসেজটা কতটা আছে, লিমিটেড, দাঁড়াও একটা মিনিট। একশো 15টা মতো ওয়ার্ড হবে। আচ্ছা, তাহলে বৈজ্ঞানিক জীবনের ক্ষেত্রে সত্যকে আবিষ্কার
বৈজ্ঞানিক জীবনের ক্ষেত্রে সত্যকে আবিষ্কার করে, সাহিত্যিক সৌন্দর্য, আবিষ্কার করে। একজন সত্যের পূজারী, অন্যজন সৌন্দর্যের পূজারী। অন্যজন হতে পারে, অপরজন হতে পারে, এটাও হবে, অথবা এটাও হবে যে একজন সত্য সন্ধানী, অপরজন সৌন্দর্য সন্ধানী। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। একজন সত্য সন্ধানী, অপরজন সৌন্দর্য সন্ধানী। ব্যাস। ম্যাডাম হেডিংটা কি হবে? ওই যে বৈজ্ঞানিক এবং সাহিত্যিকের দৃষ্টিভঙ্গির পার্থক্য। বা এটাও করতে পারো, না না, পার্থক্য করো না, বৈজ্ঞানিক এবং সাহিত্যিকের দৃষ্টিভঙ্গির সাদৃশ্য করে দাও, কারণ একটা জায়গায় তো মিল আছে, বৈজ্ঞানিক এবং সাহিত্যিকের দৃষ্টিভঙ্গির সাদৃশ্য। ম্যাডাম পাঁচটা শব্দ হচ্ছে ওই হেডিংটা, হবে চলবে? হ্যাঁ হ্যাঁ, পাঁচটা হবে, পাঁচটা তো হবে, নর্মালি পাঁচটা হবে। ম্যাম বিজ্ঞানের ঠিক আছে। সাথে সাহিত্য বললে হবে? বিজ্ঞানের কাছে, বিজ্ঞানের সাথে? হ্যাঁ, বিজ্ঞানের সাথে সাহিত্যের কি সাদৃশ্য? না না, বিজ্ঞান ও সাহিত্য, বা দূরদৃষ্টিতে বিজ্ঞান ও সাহিত্য। অ্যাকচুয়ালি এখানে বিজ্ঞান আর সাহিত্যের কথা বলেনি ঠিক, তাহলে মানে এটাকে এখানে বৈজ্ঞানিক করে দিই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই। বৈজ্ঞানিক ও সাহিত্যিক। হুম হুম হুম, হ্যাঁ সেটা। ম্যাম একটা জায়গায় গিয়ে ওয়ার্ড লিমিট একটু বেড়ে যাচ্ছে, যেটা আপনি বললেন, সবাই বললো এতক্ষণ। প্রথমটা তো ম্যাম শুরু করতে বলবো, 1-2 মিনিট নিব কি ছোট। সেটা হ্যাঁ হচ্ছে বৈজ্ঞানিক ও সাহিত্যিকের দৃষ্টিতে সাদৃশ্য আছে, একটা গেল। হুম মানুষ অনেক জিনিস গুরুত্বহীন অবহেলা করে দেখে, যা বৈজ্ঞানিক ও সাহিত্যদের কাছে আকৃষ্ট লাভ করে, মানে বৈজ্ঞান ও সাহিত্যের কাছে গুরুত্ব পায়। তারপরে ধরেন যেটা সবাই বলছে যে বৈজ্ঞানিক সত্যের বাস্তব যুক্তি দ্বারা বিবেচনা করে, ও সাহিত্যিক তার দৃষ্টিভঙ্গিতে সুন্দরের মধ্যে সাহিত্যের সৃষ্টি করে। এরপরে সেটা তো ম্যাম ঠিক। লাস্ট লাইনটা আগানো যাচ্ছে না, তাহলে লিমিটের বাইরে চলে যাবে। আচ্ছা, তাহলে ওটা দরকার নেই, ওটা একই ব্যাপারটাই, সত্য আর সৌন্দর্য, ওখানে স্টপ করবে। হ্যাঁ, সেকেন্ড বাক্যটা ঠিক করে একটু, সেকেন্ড বাক্যটা যেন কি বলবে? তাহলে ম্যাম বৈজ্ঞানিক সেকেন্ড বাক্যটা হচ্ছে ম্যাম ওই যে মানুষ অনেক অনেক জিনিস গুরুত্বহীন ও অবহেলা দিয়ে দেখে, যা বৈজ্ঞানিক ও সাহিত্যিক এটাকে অত বড় এর করার কাছে দরকার গুরুত্ব। নেই, মানুষ অনেক আচ্ছা মানে অবহেলার চোখে দেখে, এসব দরকার নেই কোনো কিছু দেওয়ার। আচ্ছা, সাধারণ মাঝখানের লাইনগুলো মানুষের কেন? মধ্যে করে দাও, মানে একদম মানুষ নিয়ে এখানে কিছু বলা হয়নি, এখানে মেনলি বৈজ্ঞানিক এবং সাহিত্যিকের দৃষ্টিটাই হচ্ছে, মানে সাধারণের মধ্যে কেন এরা দুজন আলাদা, এটাই হলো মূল বৈশিষ্ট্য। আচ্ছা, একটা তো ম্যাম সাদৃশ্য আছে, ওই জন্য ডাইরেক্ট পার্থক্যটা লেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ মানে দুইজনের দুইটা ভিন্ন মতবাদ, তারা সেভাবে সৃষ্টি করে, আর সেটাতেই মানে ইয়েতে মানে লাস্টটা ওইভাবেই করা। তো ওটা মানে 35-এর মধ্যে আনতে গেলে লাস্ট লাইনটা অসুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে।
ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ এই নোটটা দিয়ে ম্যাডাম হ্যাঁ বলো বলো। দেখি এর আগের দিন আপনি যে ক্লাসটা নিয়েছেন ওর রেকর্ডিংটা কোথায় পাওয়া যাবে? কোনটা, কোন ওটা মানে আমি রেকর্ডিং? ছিলাম না আগের অ্যাটেন্ড। দিনেরটা? হ্যাঁ হ্যাঁ আগের দিনেরটা আমি দিয়ে দিচ্ছি, ওটা আমি দিইনি, ভুলে গেছি আমি দিইনি, প্রবাবলি আমি দিইনি না, আগের দিনেরটা আমি দিয়ে দিচ্ছি। আর আজকেরটাও দিয়ে দেবেন ম্যাম, কারণ হ্যাঁ হ্যাঁ আজকের আমি একটু আজকেরটা তো লেট দিয়ে দেবো। হ্যাঁ ম্যাম 4 আর নাম্বার বলছি মকের উত্তরটা কি দিয়ে দেবেন? 4 নম্বর মকের উত্তরটা উম, দিয়ে দিয়েছি, আহ, কোনটা? না না, অ্যান্সারটা লিখে দিয়েছিলাম, ওটা যদি চেক করে দিতেন। হ্যাঁ হ্যাঁ আমি চেক করে দেবো সবগুলো, ম্যাম একটু আমার তো check 3 নম্বরটাই দেখা হয়নি। 3 নম্বরটা দেখা হয়নি, আচ্ছা ঠিক আছে আমি পরপর দেখছি তো, দেখে দেবো। ম্যাম আমি একটু দেখো তাড়াতাড়ি দেখলে ভালো হতো, মানে কি লিখছি আর কি, কত মার্কস পাচ্ছি ওটাই আর কি। আচ্ছা হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আমারও 3 নম্বরটা দেখা হয়নি, ওই জন্যই ফোন করেছিলাম ম্যাডাম আর আপনাকে। বলছিলাম আমারও একটু 3 নম্বরটা ভাবার্থ দেখা। যদি হোমওয়ার্ক দিতেন বেশি করে, মানে সারসংক্ষেপটা 2-4টা হোমওয়ার্ক দিলে ভালো হতো, ওটা একটু প্র্যাকটিসটা কম হচ্ছে তো, লেখা ভালো হচ্ছে না। ঠিক আছে, ওটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু সবগুলো হয়তো আমি এখন এই মুহূর্তে ওইভাবে খাতা দেখতে পারবো না, কিন্তু ক্লাসেই ডিসকাস করবো তো, কারণ যেহেতু আমি এর পরের হ্যাঁ সে ক্লাসে। ঠিক আছে, আপনি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিন, ক্লাসে হ্যাঁ হ্যাঁ ডিসকাস করে দিন, তাও হবে। হ্যাঁ ঠিক আছে, আমি এইভাবেই করে দেবো সবগুলো। বা আর ক্লাসে একটু শুনে নিলেন অ্যান্সারটা, তাও হবে। হ্যাঁ সেটা আমি করে দেবো অবশ্যই। বলছিলাম যে আমি নেক্সট ক্লাস নেব হচ্ছে আগামী মঙ্গলবার দিনকে, ঠিক আছে। আচ্ছা তার মধ্যে তোমরা যেটা চেয়েছো ভাবার্থ বা আচ্ছা আমাকে একটা কাজ করো, যে যে প্রতিবেদনগুলো আমি বলেছিলাম আমি লিখিয়ে দেবো, কিন্তু এখনো স্টিল দিইনি আমি লিখিয়ে, তার একটা আমাকে লিস্ট করে দেবে, ঠিক আছে। তো আগামী মঙ্গলবার বলতে কাল নাকি এর পরের সপ্তাহে না মঙ্গলবার? না সরি সরি ভুলে গেছি, কালকে তো আমি ক্লাস নেবই, হ্যাঁ, তারপরের ক্লাসটা আগামী মঙ্গলবার নেব, ঠিক আছে। আচ্ছা কালকের পরে এটা কালকে একটা ক্লাস নেবেন ম্যাম? হ্যাঁ কালকে আমি ক্লাস নেব, কারণ এই সপ্তাহে আমি অন্য দিনগুলোতে অ্যাডজাস্ট করতে পারবো না, ভীষণ ব্যস্ত রয়েছি। ওকে। আচ্ছা কারণ আমি সানডেতে থাকবো না, স্যাটারডেতে আমাকে একটুখানি আমার খুব ক্লোজ রিলেটিভস এর বিয়ে আছে, আমাকে একটু দুর্গাপুর যেতে হবে, তো আমি সেই জন্য থাকবো না। এবার কথা হলো যে তোমাদের ইংরাজি স্যার আমাকে কল করেছিলেন এবং বললেন যে স্যারেরকে একটা গ্রুপ তৈরি করে দিতে, ঠিক আছে, তা আমি তোমাদেরকে একটা গ্রুপ তৈরি করে ওখানে স্যারকেও অ্যাক্সেস দিয়ে দেব, আমি থাকবো এবং তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা যারা ইংরাজি ক্লাস করতে চাও ওই গ্রুপটাতে ইংলিশের ক্লাস ওখানে অ্যাড হয়ে যাবে, স্যার ওখানে তোমাদেরকে ডিটেল বলে দেবে, আমি অ্যাডমিন করে দেবো স্যারকে, কবে ক্লাস নেবে কখন নেবে বলে দেবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার আমায় হ্যাঁ ম্যাম, বলো, ফোন করলাম। কালকে আমি ভাবছি যে কালকে আগামীকালও ভাবার্থটা আলোচনা করে দিই, কালকেও কি দুটো ভাবার্থ আলোচনা করে দেব? হ্যাঁ ম্যাম, ওটা খুব ভালো জিনিস হ্যাঁ আপনি আমাদের। তাহলে 2 বা 3টে হোমওয়ার্কই দিয়ে দিন, আমরা করে রাখি। হ্যাঁ সেটা করে রাখবে, ঠিক আছে ঠিক বলেছো, সেটা করে রাখো, আর আমি তাহলে দিয়ে দিচ্ছি আজকে রাত্রেবেলা, আর কালকে আমি সেগুলোর উত্তর আলোচনা করবো, ঠিক আছে। ম্যাডাম, ম্যাডাম হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ বলছি বলো। ম্যাডাম, আপনি মানে একটা কথা বলছি, হয়তো মানে এটা কি হবে আমি জানি না, বলছি আপনি থাকেন কোথায়, মানে বাড়িটা কোথায়? কলকাতায় কেন? ও আচ্ছা, অন্য কোনো কারণ নাই, আমার একটু মানে ইচ্ছা যে ম্যাডাম থাকেন কোথায় বাড়ি, এটাই আর আচ্ছা কিছু। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, আমি বলছিলাম যে আপনি যদি কিছু কিছু বঙ্গানুবাদ, হুম দেখুন আমরা ন্যাচারালি করে ফেলছি, হুম কিন্তু কিছু কিছু বঙ্গানুবাদ কোনো কোনো জায়গায় আপনার ইম্পর্টেন্ট মনে হলে সেগুলো যদি একটু আমাদের প্রোভাইড করতেন খুব ভালো হতো। মানে আমি এর আগের বারে 19-এর পরীক্ষা দিয়েছি ম্যাডাম, হুম হুম তো একদম ইজি ছিল, তাতে আমি না ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় এক একটা জায়গায় একটু একটা মাত্র শব্দে অনেক মানে সময় অসুবিধা হয়, দু একটা শব্দ। হ্যাঁ হ্যাঁ মানে এরকমই পুরো হচ্ছে, পুরো 2-একটা শব্দ সেন্সটা বুঝতে পারি না। পুরো সেন্সটা প্রকাশ করতে পারলাম না, মানে ওই একটা দুটো বাক্যই পুরোটাই ঘেটে দেয়, হ্যাঁ হ্যাঁ এরকম এটাই হয়ে যায় প্রবলেম হচ্ছে, হ্যাঁ আচ্ছা একটা দুটো ম্যাডাম। বাক্যের এজন্য জন্য বলছি মানে ভালো করতেই যে পারছি না এরকম। এক কাজ ম্যাডাম আমি ফেলিওর হয়েছি আগের এটাতে, সেজন্য অ্যানালিসিস করে দেখেছি যে আমার এই জিনিসটাকে গুরুত্বহীন ভাবে চোখে দেখেছি বলে বোধহয় আমি ব্যর্থ হয়েছি, মানে এই জন্য আমি আপনাকে স্পেশালি বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে হ্যাঁ ম্যাডাম। কালকে হ্যাঁ আমরা, এই জাতীয় কিছু ট্রান্সলেশন দিন গ্রুপে, মানে তাহলে ভালো হয়। ঠিক আছে হ্যাঁ ম্যাডাম, ওইগুলো একটু প্রোভাইড করবেন যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে ক্লার্কশিপের মতো করে, কিন্তু কিছু কিছু একটু ট্রিক্স থাকে যেগুলো একটু হয়তো সমস্যা করে দেবে আর কি, আচ্ছা ওইগুলো একটু যদি প্রোভাইড করে দেন সময় সময় পর। যেগুলো পিডিএফ এ দেওয়া আছে হ্যাঁ বই সেগুলো থেকে। প্র্যাকটিস করছো তো ধরে ধরে? ওই পিডিএফ হ্যাঁ টা হ্যাঁ কিন্তু হ্যাঁ খুবই গুরুত্ব
হ্যাঁ হ্যাঁ পিডিএফটা পিডিএফটা দেখছি। হ্যাঁ, ওই পিডিএফটা কিন্তু মাস্ট, ঠিক আছে? প্রত্যেকে দেখেছে আমি। আর বঙ্গানুবাদ এবং ভাবার্থ কালকে আমি দুটোই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দুটো ঠিক বঙ্গানুবাদ আছে ম্যাডাম, দুটো ঠিক আছে। ভাবার্থ আমি দিচ্ছি, প্রত্যেকে করে রাখো, রাত্রে কালকে আলোচনা করব ক্লাসে। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, তাহলে রাখি, আমি দিয়ে দিচ্ছি সব নোটগুলো। থ্যাংক ইউ ম্যাম।